সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেন মতিউর রহমান চৌধুরী আমাদের সঙ্গে ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে, সেই প্রশ্ন আপনাদের থাকতে পারে, কিন্তু একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে প্রথম যে সাংবাদিক বিশ্বকাপ ফুটবল কভার করেছেন তিনি মতিউর রহমান চৌধুরী। মোহামেডান ক্লাবের সাথে একটা সময় দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন সংগঠক হিসেবে, সুতরাং ক্রীড়াঙ্গনের সাথে তার খুব ভালো পরিচয়। আমরা ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে কথা বলবো মতিউর রহমান চৌধুরীর সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মতিউর রহমান চৌধুরী, আমি জানতে চাই যে আপনি আসলে কয়টা বিশ্বকাপ কভার করেছেন? প্রথম বিশ্বকাপ আপনি করেছেন, সেটা অনেকেই এই প্রজন্ম জানে না হয়তো, কিন্তু আমরা জানি যে আপনি বাংলাদেশের প্রথম সাংবাদিক হিসেবে বিশ্বকাপ ফুটবল কভার করেছেন। সেটা কি আসলে এমনিতেই ইচ্ছার তাগিদে, ফুটবলের প্রতি ভালোবাসা, নাকি আসলে সত্যিকারের সাংবাদিকতা করার জন্য আপনি যেতে চেয়েছিলেন প্রথম? দুটোই হতে পারে। একটা হচ্ছে যে আসলে আমার ফুটবলের প্রতি একটা নেশা ছিল। নেশার থেকে আমার সাবজেক্টটা আসলে স্পোর্টস ছিল না। কিন্তু আমি যখন দৈনিক ইত্তেফাকে কাজ করি তখন আমি কূটনৈতিক রিপোর্টার ছিলাম। তো এটা অন্যরকম কী ছিল যে কূটনীতি নিয়ে কাজ করি, আমরা স্পোর্টস নিয়ে কীভাবে, যেহেতু আমি স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলাম সেই কারণে আমার আগ্রহ হলো। ইত্তেফাক কর্তৃপক্ষ আমাকে অনেক সাহায্য করেছেন এই ব্যাপারে যেতে আর কি। অনেক ঝামেলা ছিল, অনেক ঝক্কি ছিল কীভাবে যাওয়া যাবে। প্রথম কথা হলো বাংলাদেশ থেকে কোনো জার্নালিস্ট বিশ্বকাপ ফুটবলে যাবে এটা তারা বিশ্বাসই করতো না, কারণ অ্যাক্রিডিটেশন আসতো না কিন্তু ঢাকায় কোনো অ্যাক্রিডিটেশনই আসতো না। যোগাযোগ করার পরে এমবেসি থেকে বলা হলো যে আপনি যদি ইটালি যান তারপরে হয়তো বা হতে পারে ইটালি ভিসা নিতে হবে। যাই হোক, যে কারণে যেভাবেই হোক আনোয়ার মঞ্জুর সহযোগিতায় ভিসা পেয়ে গেলাম। তারপরে ওখান থেকে আমাদের এমবেসি একটা চিঠি দিল, ওইটার পরে আমি কিন্তু অ্যাগ্রিডেশন পেয়েছি। এখন তো এখানে অ্যাগ্রিডেশন আসে অনেক জার্নালিস্ট, এখন অনেক সহজ হয়েছে পদ্ধতিটা। জি। তো ইটালি বিশ্বকাপে আমার অভিজ্ঞতা ছিল এইরকম, যদি আমি বলি আমার আসলে সবাই জিজ্ঞেস করছে বাংলাদেশ তোমাদের র্যাঙ্কিং কত। তো না, আমি কী র্যাঙ্কিং বলবো, আমি যখন তখন বললাম তখন বিশ্বাসই করে না যে তোমরা কেন কভার করতে আসছো, তোমার টিম তো পুরাও আসে নাই। এশিয়াতে কী অবস্থা তোমার? এখন এশিয়াতে আজকে যে দেখলাম, এখানে আপনাদের এখানে আসার পরে আমি দেখলাম যে 38 হচ্ছে আমাদের অবস্থা আউট অফ 46। তো এই পরিস্থিতিতে আমরা কই আছি, কোথায় আছি, কীভাবে আছি? আমি 6টা বিশ্বকাপ কভার করেছি। 6টা অনেক 6টা কভার করেছি। এবং লাস্ট কাতার বিশ্বকাপে আপনার সাথে দেখা হয়েছিল, যে কাতার বিশ্বকাপে আপনি গিয়েছিলেন। তো সেটা হচ্ছে যে, আর আরেকটা তথ্য দিই, আমি কিন্তু ফার্স্ট বাংলাদেশি জার্নালিস্ট, আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কভার করেছি। তাই? এটা কোন ওয়ার্ল্ড কাপ? 1987। আচ্ছা, প্রথম সাংবাদিক। তার মানে ফুটবল এবং ক্রিকেট দুটোতেই প্রথম বাংলাদেশে। এটা বিরল রেকর্ড। এটা তো ভাঙতে কেউ পারবেই না, কিন্তু রেকর্ডটা আসলে বিরল রেকর্ড। এই পরিস্থিতিটা এইরকমই আর কি। আসলে হয় কি, দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যখন যাই বাইরে খেলা কভার করতে, তখন আপনার অভিজ্ঞতাও আছে রাজীব, তখন সবাই জিজ্ঞেস করে যে তোমাদের অবস্থানটা আসলে কোথায়, তুমি কী করছো, কেন আজকে এই অবস্থাটা হলো। এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, আমি করতেই চাইতাম, আপনি প্রশ্নটা নিজেই। আমি বলি যে এটা নেতৃত্বের অভাব, টাকার কোনো অভাব ছিল। এটা কি আপনি সব ক্ষেত্রেই বলবেন? সরকার যারা এই মন্ত্রণালয় চালায় কিংবা ক্লাব চালায়, ফেডারেশন চালায়, সব জায়গাতেই নেতৃত্বের ঘাটতি। একটা জায়গায় তো অবশ্যই আমাদের স্বীকার করতেই হবে। ধরেন ফুটবল ফেডারেশন কিভাবে চললো দেখেন আপনি, 15 বছর বলে না, 54 বছর যাবত একইভাবেই তো চলেছে, এর বাইরে কোথাও যায়নি কখনো। জি। কর্তৃত্ববাদী শাসনেও যেরকম আমরা দেখলাম, গণতান্ত্রিক শাসনও দেখেছি, সেনা শাসনের সময় আমরা দেখেছি। আসলে আমাদের কোনো উন্নতি হয়নি কেন? ওই যেটা বললাম যে দিনের শেষে আমি বলবো যে আসলে নেতৃত্ব, সেই নেতৃত্বটা আমরা পাই নাই, যে নেতৃত্ব পাওয়া উচিত ছিল। টাকার কি অভাব ছিল? কোনো অভাব ছিল না। শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা এই স্পোর্টসে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু দিনে আমরা দেখলাম যে কী হয়েছে, এই টাকাটা কিন্তু কাজে লাগে নাই কেন? কারণটা হচ্ছে যেই ভদ্রলোক জীবনে ঢাকা স্টেডিয়ামে যান নাই, এমন লোককে তো মন্ত্রী করা হয়েছে। ফুটবলের কোনোদিন লাথিও মারেন না একটা ফুটবলে, তো সেই জায়গায় সেই ভদ্রলোক হয়েছেন মন্ত্রী। তো নেতৃত্বটা আমরা পাবো কোত্থেকে? ওনার তো আইডিয়া ছিল না এটাই। ক্রিকেটও বলেন, ক্রিকেটে একটা স্টেজে মোটামুটি ভালো হয়েছিল, এটা স্বীকার করতেই হবে। আবার স্বীকার করতেই হবে আমরা কিন্তু আবার নিচের দিকে যাচ্ছি। এটার কারণ কি? আবারও নেতৃত্বের অভাব।
তো নেতৃত্ব না থাকলে, লিডারশিপ না থাকলে এখন হয়ে কি আমরা নেতা পেয়েছি, আমরা নেতা চেয়েছিলাম কিন্তু পেয়ে গেছি দেবতা। মানে সবাই তাকে আসলে তার তুষ্টির জন্য কিংবা এই তাকে আসলে- দেবতা পাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট অঙ্গন বলেন, রাজনীতি বলেন বা সর্বক্ষেত্রেই আমাদের আজকের এই সংকট। এই সংকট থেকে আমরা বেরোতে পারছি না। তার কারণটা হলো যে আমরা যার যে কাজ তাকে সেটা দিতে হবে। আমি যে কাজটা জানি না এই কাজটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং আমি নিয়েছি। তো নিয়ে আমি দেবতা সেজেছি। ওই দেবতা মানে কি, ওই যে ফুটবলে একজন দেবতা পেয়েছি, নেতা পাই নাই। তো না পাওয়ার কারণে আজকে ফুটবলের আজকে র্যাঙ্কিংয়ে এশিয়াতে আমাদের মানে 38 অবস্থা, ওয়ার্ল্ডে আরো খারাপ অনেক 184। জি। তো এইটা নিয়ে তো আমরা কি গর্ব করার মতো কিছু আছে? নাই। এবং আপনি নিজেই বলছিলেন যে আসলে ফুটবল, ক্রিকেট কিংবা ক্রীড়াঙ্গন তো আসলে পুরো দেশের বাইরে না, সব জায়গাতেই তো আমাদের একই সমস্যা, একই নেতৃত্বের সমস্যা। ঘাটতি Yeah. কিংবা যোগ্য নেতৃত্ব আমরা আসলে পাচ্ছি না। পাচ্ছি না। মানে সেইটা আসলে এত বছর সাংবাদিকতা করে আপনার কি মনে হয়েছে, মানে এটার উত্তরণের কোনো সম্ভাবনা আছে কিনা? আমি পুরো ওভারঅল দেশের কথাই বলছি। না, একদম না, একদম হতাশ হলে চলবে না। আমার তো মানে মোটামুটি কিছুটা হলেও আশাবাদী হতে হবে না। একটা দেশ তো এইভাবে তো শেষ হয়ে যেতে পারে না। না, অবশ্যই না। তো রিয়েলাইজেশনটা আসতে হবে, আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা কোথায় ভুল করেছি। আপনি জিরো থেকে শুরু করেন, 10 বছর পরে রেজাল্ট পাবেন। বাঙালি মুসলমানদের সমস্যা কি জানেন? বাঙালি মুসলমানদের সমস্যা হচ্ছে আজকে ইনভেস্ট করে কাল রেজাল্ট চায়, কাল রেজাল্ট আসবে না, আসতে পারে না। কাতারের মতো দেশ যদি ফুটবল খেলতে পারে, জি, তা আমরা কেন পারি না? যাদের মাঠই নাই, আর্টিফিশিয়াল মাঠ তৈরি করা, ছোট্ট একটা দেশ। হ্যাঁ, তো সেখানে আমরা পারি না কেন? কারণ আমাদের ওইখানে ডিরেকশন নেই, আমাদেরকে বলা হচ্ছে না যে আমরা কোথায় ভুল করেছি, আর আমরা ভুল স্বীকার করি না, এটাই একটা সমস্যা। কেউ কারো আমরা ভুল স্বীকার করি না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মতিউর রহমান চৌধুরী। আমরা আপনার কাছে ফিরবো। একজন দর্শক আছেন, ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রেজন ভাই, আমি টিপু। ওয়ালাইকুম আসসালাম। জি টিপু ভাই বলেন মতিউর রহমান ভাইকে একটু প্রশ্ন করি। প্লিজ। মতিউর ভাই শুনছেন? বলেন। মতিউর রহমান ভাই, আসসালামু আলাইকুম। জি শুনছেন, আপনি বলেন। আমার প্রশ্ন হলো যে আমাদের দেশে, আপনি তো অনেক পুরনো একজন ক্রীড়া প্রিয় মানুষ। আমার প্রশ্ন হলো যে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি হকি খেলাটা, এটা খুব শীঘ্রই আমরা মনে হয় ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে একটা ইভেন্টে। জি কিন্তু ঘরোয়া লিগে কিন্তু, ঘরোয়া মাঠে কিন্তু হকি নাই, হকিটা বন্ধ হয়ে আছে অনেকদিন ধরে। জি এই হকির ব্যাপারে আপনি একটু কিছু বলেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে টিপু ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। টিপু ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আবাহনীর একদম ঘোরতর সমর্থক। তিনি প্রশ্ন করেছেন হকি নিয়ে, যে ফুটবল ক্রিকেট নিয়ে আমরা কথা বলি, যে অন্য খেলাগুলো আসলে আরও কম মানে আমাদের আলোচনায়। হকি একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আন্ডার-20, এবারের প্রথমবার চান্স পেয়েছে বাংলাদেশ, কিন্তু সেখানেও আসলে ঘরোয়া লিগ নেই গত কয়েক বছর ধরে, এবং নিয়মিত না এই হকি লিগ। একটা সময় তো হকি খেলাও অনেক জনপ্রিয় ছিল। মানে সেই জায়গায় আমি ওভারঅলি আপনি যদি একটু সবগুলো খেলার অবস্থায় বলেন যে আসলে আমরা হকি বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, দাবা বলেন, ফুটবল তো আছেই, এই সর্বক্ষেত্রেই কিন্তু একই অবস্থা। জি মাথায় পছন্দ ধরলে সারা বডি কিন্তু আর কি থাকে না। তো আজকে হয়েছে কি, উপরের থেকে আমরা যখন ওইখান থেকে বেরোতে পারছি না, ওই যে লিডারশিপ বারবার বলি যে একটাই হলো নেতৃত্ব, ওইটা ঠিক না হওয়ার কারণে আজকে হকিতেই বলেন আর সর্বক্ষেত্রেই বলেন, আমরা সব জায়গায় কিন্তু আমরা নিচের দিকেই যাচ্ছি। মনোবল ভেঙে গেছে। একমাত্র ফুটবলে, মহিলা ফুটবলে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে ঝলসে উঠছে তারা। জি জি এবং আমার ধারণা, আমার বিশ্বাস, যদি এখানে আরও বেশি ইনভেস্ট করা হয় তাইলে হয়তো একটা রেজাল্ট আমরা পেতে পারি। জি কিন্তু আমরা সেটা তো করছি না, আমরা তো সেই জায়গায় যাচ্ছি না। মানে সেটা কি আপনি মনে করেন যে আর্থিক সীমাবদ্ধতাটা মুখ্য না, আপনার মনে করেন পরিকল্পনা এবং নেতৃত্ব? অবশ্যই। আর্থিক টাকার কি করে, টাকার কি কোনো কাজ বন্ধ ছিল কখনো? প্রচুর টাকা। এবং আপনি হিসাব করে দেখেন কত টাকা খরচ হয়েছে 54 বছরে, সেই টাকার হিসাব করেন, আপনি দেখেন যে কয় টাকা কোথায় খরচ হয়েছে, তাইলে একটা বিরাট গাফলা পাবেন। দেখবেন যে নাই, অনিয়ম, দুর্নীতি ছেয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই। ওই আমি আবারও বলি যে টাকার সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের নির্দেশনা, দিক নির্দেশনা, নেতৃত্ব। সেই লোকটা যদি নেতৃত্ব না দেয় আর আমরা যদি ওইভাবে এক জায়গায় বসে থাকি, তাইলে বারবার আমরা খালি অন্যের খেলা দেখব আর আমরা হাততালি দেব। এই যে আপনি যে ওয়ার্ল্ড কাপ কভার করতে গেলেন, আপনাকে এই প্রশ্ন করে নাই? অবশ্যই তো অবশ্যই। তাই আপনি জবাবটা কি দিবেন বলে? দিনের শেষে তো আমাকে এই জবাবটাই খুঁজতে হবে।
এবং বাংলাদেশকে নিয়ে কথা বলতে হয়। এমনিতে আমার একটা প্রশ্ন যে ক্রীড়াঙ্গনে গণতন্ত্রের কথা বলে মূল সংগঠকরা কি আসলে দূরে সরে যাচ্ছে? যাদের অর্থ স্পন্সর আছে কিংবা ব্যবসায়ী, তারা কি আসলে বেশি আসছে? মানে সেটার আসলে ব্যালেন্সটা কি হচ্ছে? না, সেটাও আসছে না, সেটাও তো ব্যালেন্স নাই, কারণ অনেক সময় বদলাম তো, সরকার বদলায় পুরো সেটা বদলে যায়। জি, এটা তো হওয়া উচিত না, কোনো কারণই না। আমরা মনে করি যে রাজনীতির সঙ্গে খেলাকে যুক্ত করলেই এই পরিণতি হবেই। জি, রাজনীতিকে মানে খেলা ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। সরকার বদলের সঙ্গে সঙ্গে সব সেট বদল করে তাইলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, এবং যে কারণে আমরা পাচ্ছি না। মূল সংকট কিন্তু ওই জায়গায়। আপনার অনুভূতি কিংবা স্মৃতিগুলো একটু জানতে চাই যে আপনি ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন একটা সময় 80-90 দশকে, নিশ্চয়ই ঢাকা স্টেডিয়াম তখন ফুল হাউস হতো একটা ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচে। এখন সেটা কমেছে ঘরোয়া ফুটবলে, কিন্তু ফুটবলের প্রতি মানুষের আগ্রহ যে কমেনি সেটা আবার ওয়ার্ল্ড কাপের সময় আমরা বুঝতে পাই। এই পার্থক্যটা আসলে কিভাবে ঘোচানো আবার যায়, কিংবা আসলে এই জিনিসটা কেন? আপনার কোনো উত্তর কি আছে জানা? মানুষকে কিন্তু স্টেডিয়ামে নিতে হবে। মানুষকে স্টেডিয়ামে নিতে হলে ভালো ফুটবল দিতে হবে, ভালো প্লেয়ার সৃষ্টি করতে হবে, বাজেট থাকতে হবে ওইরকম। আর আমার বিবেচনা এত বেশি ক্লাব থাকলে, বেশি ক্লাবের বিরুদ্ধে আমি না, কিন্তু এত বেশি ক্লাব থাকলে ম্যাচিংটা সেটা সেভাবে হয় না। অর্থাৎ যে কম্পিটিশন যেটা, সেই কম্পিটিশনটা ওই দিনের শেষে 3-4টা ক্লাবের মধ্যে থাকে। তো সেই জন্য আমার মনে হয় তো ওইখানেও সরকারের আর্থিক অনুদানের একটা ব্যাপার আছে। সেটাও ছোটো ছোটো ক্লাব যেগুলো, এই ক্লাবগুলো তো মরে যেতে পারে না, এই ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আর মানুষ যাতে ভালো খেলা দেখতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরি করার পেছনে কিন্তু ফুটবলের যারা সংগঠক তাদের কিন্তু দায়িত্ব বেশি। তারা কিন্তু জাস্ট যেমন আমি ফুটবল বুঝি না, জানি না, অথচ আমাকে ফুটবলের দায়িত্ব দিলেন, সেটা কিন্তু হবে না। ঠিক একইভাবে দুটো প্রশ্ন, যে নেতৃত্বেও এমন সব ব্যক্তিকে রাখা হয় যারা আসলে খেলার সাথে সম্পৃক্ত না। সরকার বদল হলে ক্লাবে নেতৃত্বে পরিবর্তন চলে আসছে, কোনো কোনো ক্লাব আসলে দল করতে পারছে না আর্থিক বাজেটের কারণে। ক্লাব কেন আসলে দলের সঙ্গী হবে কিংবা দলের সাইনবোর্ড নিয়ে চলবে? এই জিনিসগুলো কি আপনাকে কখনো ভাবায় কিনা? না, ডেফিনেটলি ভাবাই। তার কারণটা হচ্ছে, আমি তো দেখলাম এরশাদ সাহেবের জমানায়, এরশাদ সাহেব ক্ষমতায় আসলে সাথে সাথে মোহামেডান ক্লাবে সেট আপ চেঞ্জ হয়ে গেল। আমরা সবাই সিটকে পড়ে গেলাম, তার মানে নাই আর কেউই। তো এইটা তো হওয়া উচিত না। একটা ক্লাব, তাহলে ওই ক্লাবের ভবিষ্যৎ আছে তো। শুধু সরকারের ভবিষ্যতের সাথে তো একটা ক্লাবের ভবিষ্যৎ কী হতে পারে না। আছে ক্লাবগুলোর অবস্থাটা কেন এই হলো? ঢাকা স্টেডিয়ামে খেলা দেখার জন্য মানুষের লাইন পড়তো। জি, এমনও হয়েছে ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে দেয়া আমি ওই মোহামেডান আবাহনী না, ভিক্টোরিয়ার মোহামেডানের খেলায় ভিক্টোরিয়া জিততেছিল, ওই সময়টা গোলমাল হলো, ইট এসে আমি আহত হলাম, কাশীনাথ বসাক আমাকে নিয়ে গেলেন হাসপাতালে। আমি তখন সংবাদে কাজ করি। আচ্ছা, যাই হোক, তো সেই পরিস্থিতিতে আজকের যে অবস্থাটা, মানুষ কেন ক্লাবমুখী না? ক্লাবের পরিবেশটাও বদলাতে হবে। ক্লাবের পরিবেশটা কিন্তু আগের মতো নেই না, এটা নানা কারণে, এটা আমি আর বলছি না। ক্লাবের পরিবেশ বদলাতে হবে, আর আসল সংগঠক যারা তাদেরকে সেই দায়িত্ব দিতে হবে। রাজনীতির বাইরে রাখতে হবে ক্লাবকে, তাহলে হয়তো উন্নতি হতে পারে। আর যদি আপনি রাজনীতির সাথে এটা যুক্ত করেন, সবাই আমরা একদল হয়ে যাব, তাইলে কিন্তু সর্বনাশ। আর একটা হচ্ছে যে সরকার গেল, একটা সরকার আস্তে আস্তে একটা সেট আপ আইসা পুরা আবার দখল হয়ে গেল। এই দখল থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলেই হয়তো বা আমরা ক্রীড়াঙ্গনে, বিশ্ব দরবারে আমাদের হয়তো বা কিছুটা উপস্থিতি থাকতে পারে। আর না হলে দিন দিন আমরা অবনতির দিকে যাচ্ছি। তার এবং কারণ ওই প্রশ্নের উত্তর আপনাকে বারবারই দিতে হবে। একই পরের ওয়ার্ল্ড কাপে গেলেও হয়তো সেই একই প্রশ্ন একই প্রশ্নের উত্তর দিতে হবে। ধন্যবাদ আপনাকে মতিউর রহমান চৌধুরী। আমাদের সময় আসলে একদমই শেষ, আরও অনেক কিছুই বলার ছিল, কিন্তু সময়ের কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।